মথুরা এই নামটা শুনলেই যার কথা সবার আগে মনে পড়ে তিনি আর কেউ নন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মে মতানুসারে মথুরাকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি হিসেবেই মনে করা হয়। হিন্দু ধর্মের 7 পবিত্র তীর্থক্ষেত্রের মধ্যে মথুরা অন্যতম। মথুরা শহরের উল্লেখ রামায়ণ এবং মহাভারতের মতো কাব্যগ্রন্থেও পাওয়া যায়। একদিনের বেনারস ভ্রমণ শেষে দিল্লিতে ফিরে সেখানে 1 সপ্তাহ অফিস করার পরে কলকাতা ফেরার পথে একদিনের জন্য আমি গিয়েছিলাম মথুরা এবং বৃন্দাবন। আর সেই ভ্রমণেরই কিছু টুকরো টুকরো অভিজ্ঞতা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও। চলুন শুরু করা যাক। গুড মর্নিং। চলে এসেছি আরেকটা উইকেন্ডে। আগের এপিসোডটা বা আগের পর্বটা শেষ করেছিলাম নিউ দিল্লি স্টেশন পৌঁছে, যেখানে আমি গুড়গাঁওতে চলে এসেছিলাম। আজকে গুড়গাঁও থেকে স্টার্ট করছি। 5 দিন অফিস করে আগামীকাল আমার কলকাতা ফেরত যাওয়ার কথা। আজকে যাচ্ছি শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরা। আজ এবং আগামীকাল আধাবেলা মথুরা বৃন্দাবন ঘুরবো এবং আপনাদেরও ঘুরে দেখাবো। চলুন যাওয়া যাক। এখন আমি উবের বুক করে যাচ্ছি হচ্ছে হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। গুড়গাঁও থেকে মোটামুটি 20-21 কিলোমিটার, আধ ঘন্টা লাগবে। সকালবেলা, এখন ভোর 5:30 বাজে, 6টা বাজে সরি। পৌঁছে গেছি হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। একটা জিনিস মাথায় রাখবেন যে মথুরা, আগ্রা এদিকের যে ট্রেনগুলো ম্যাক্সিমামই কিন্তু এখান থেকে ছাড়ে, মানে হজরত নিজামুদ্দিন থেকে। নিউ দিল্লি থেকে অত নেই। কিন্তু এখান থেকে আমার ট্রেন তাজ এক্সপ্রেস সকাল 7টা 8 এখান থেকে ডিপার্চার। আমার ট্রেন তাজ এক্সপ্রেস 7টা 8 নিজামুদ্দিন স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। পুরো সেই বনগা লোকালের মতো, যদিও আমি 2 সিটিংয়ে আছি। সাংঘাতিক অবস্থা ট্রেন, মানে সকালবেলা 7টা 8 এখান থেকে ছাড়বে, 8টা 35 সকাল ঠিক 7টা 8 মিনিটে হজরত নিজামুদ্দিনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে মথুরার উদ্দেশ্যে রওনা দিল তাজ এক্সপ্রেস। এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ে আমার ভাড়া পড়েছিল 90 টাকা, আর এসি চেয়ার কারে গেলে মথুরা পর্যন্ত ভাড়া পড়বে 315 টাকা। হজরত নিজামুদ্দিন থেকে মথুরা যাওয়ার জন্য সারা দিন ধরে প্রচুর ট্রেন অ্যাভেলেবেল আছে। আর একান্ত ট্রেন না পেলে দিল্লির যে কোনো ইন্টারস্টেট বাস টার্মিনাস থেকে বাসে করেও পৌঁছে যেতে পারেন মথুরা বা বৃন্দাবন। সময় লাগবে কম বেশি 3 থেকে 4 ঘন্টা। ট্রেন ফরিদাবাদ থেকে বেরোলো স্টেশন ছেড়ে। ট্রেনটা লেট আছে, 8:30 8:35 টাইম মথুরাতে। আমি জানি না কতক্ষণে গিয়ে পৌঁছবে। লেটস ওয়েট, কারণ এরপরে আর কোনো স্টপ নেই। সোজা পরে স্টপেজই হচ্ছে মথুরা জংশন। দিল্লি থেকে টোটাল ডিস্টেন্স মানে নিজামুদ্দিন থেকে পরে হচ্ছে 160 কিলোমিটার। আটে ছেড়ে ঠিক 9টার সময় আমাকে নামিয়ে দিল মথুরা জংশন। ট্রেনটা একটু লেট করেছে, রাইট টাইম ছিল 8:30। আস্তে আস্তে আমি একটা হোটেল বুক করেছি। হোটেলটা স্টেশনের কাছে। আমি ফোন করলাম, বললো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে বেরিয়ে এখন আগে হোটেলে যাই, যদিও হোটেলে চেক ইন টাইম কিন্তু দুপুর 12টা। ধলাপিউ বলে একটা জায়গা আছে, ওই দিক দিয়ে বেরোতে হবে, 9 নম্বর প্ল্যাটফর্ম। জেনে নিই কোথেকে। চলুন। কলকাতা থেকে যারা মথুরায় আসবেন, একখানা সাপ্তাহিক ট্রেন আছে, কিন্তু আমার রেকমেন্ডেশন সবসময় থাকে ওই ট্রেনটার উপর ডিপেন্ড না করে যে কোনো ট্রেন ধরে নিউ দিল্লি চলে আসুন। এবার নিউ দিল্লি থেকে কিন্তু প্রচুর ট্রেন পাবেন আপনি সারাদিনে মথুরা আসার, মানে আগ্রা বা ঝাঁসির দিকে যে ট্রেনগুলো আসে, তো ম্যাক্সিমাম ট্রেন নিজামুদ্দিন থেকে ছাড়ে। সুতরাং যে কোনো রাজধানী বা যে কোনো ট্রেন ধরে দিল্লি এসে ওখান থেকে মাত্র 140 কিলোমিটার। আমার 7টায় ছাড়লো, 8:30 আসার কথা ছিল, বাট লেট করেছে, 9টায় এসছে। বাট দ্যাটস ওকে, মানে আপনারা আরামসে চলে আসতে পারেন। কিন্তু মানে এটা বলতে পারেন দিল্লির একটা উইকেন্ড ডেস্টিনেশন। আমি যে হোটেলটা বুক করেছি স্টেশনের একদম কাছে। কেন জানেন তো? কালকে সকালবার আমার এখান থেকে আবার ফিরে যাওয়ার ট্রেন আছে। আমি দিল্লি হয়ে কলকাতা ফিরে যাব। আমি এই ট্রেনে উঠে হোটেলটা বুক করলাম। হোটেলটার নাম হচ্ছে গুরু কৃপাইন। এখান থেকে 500 মিটার। তো আমাকে বললো, হোটেলে ফোন করলাম, বললো যে আপনি হেঁটেও আসতে পারেন অথবা রিক্সা ধরতে পারেন। 500 মিটার যখন হেঁটেই ট্রাই করে দেখি একবার, ফ্লাইওভারে উঠছি।
স্টেশন থেকে জাস্ট 500 মিটার দূরে আমি যেই হোটেলটা নিয়েছি, এই হোটেলটার নাম হচ্ছে গুরুকৃপাই। আসলে আজকে সকালে আসতে আসতেই আমি এটা মেক মাই ট্রিপ দিয়ে বুক করেছি। আমার একদিনের জন্য এখানে স্টে, আমি ডিলাক্স রুম পেয়েছি। স্টে আমার সব ট্যাক্স নিয়ে লেগেছে 1700 টাকা মতো। এখনও আসলে এদের চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা। আমি চলে এসেছি অনেক তাড়াতাড়ি, সেই জন্য এখন বসে আছে, আর এরা এখন পুরো ফুললি বুক। আর এইটার সব থেকে ভালো সুবিধা হচ্ছে এটা স্টেশন থেকে মাত্র 500 মিটার। আমি আপনাদের পরে বলবো, যারা আপনারা মথুরা স্টেশনের কাছাকাছি থাকার প্ল্যান করছেন, বৃন্দাবনে থাকবেন না বা এইদিকে থাকবেন, কারণ আমার ওই একই স্পেসিফিক রিজন, বেনারসে যেটা করেছিলাম যে স্টেশনের কাছে নিয়েছিলাম, এখানেও নিয়েছি তো স্টেশনের কাছে, কারণ কাল সকালবেলা 10টা 15তে আমার এখান থেকে আবার ফেরত যাওয়ার ট্রেন আছে। এই হোটেলটা স্টেশন থেকে মাত্র 500 মিটার। এই যে পেছনের রাস্তাটা দেখছেন, এখান থেকে 500 মিটার আপনি যদি চলে যান তাহলেই হচ্ছে স্টেশন, এবং খুব সম্ভবত বাস স্ট্যান্ডও খুব কাছাকাছি হবে, সেটা আমি একটু পরে জানতে পারবো। এই আমার পেছনে হোটেল। এখনও তো যেটা বললাম, এখনও তো টাইম হয়নি চেক ইনের। মোটামুটি এর ব্যবহার খুব ভালো। আমি ভেতরে সিটে বসে আছি এসির মধ্যে, যখন হবে তখন চেক ইন করবো। চেক ইন হয়ে গেলে আপনাদের রুম ট্যুরটা দেবো। এবার রুমটা একবার দেখে নিন। এই জাস্ট রুম দিল 10:30টার সময়। আমার রুম 3rd ফ্লোরে, ডিলাক্স রুম, রুম নাম্বার 301। এই আমি রুম নিয়ে ঢুকলাম। রুমটা খুবই ছোট, কিন্তু একজনের জন্য ঠিক আছে। এখানে একটা বড় বেড, ঢুকেই কম্বল দিয়েছে, 2টো বালিশ, অ্যাশট্রে আছে, মেনু কার্ড, আর ওই হচ্ছে ইন্টারকম, 9 নম্বর ফোন করলে রিসেপশন বা রেস্টুরেন্ট। এখানে একটা সুন্দর ওয়ালপেপার আছে, কলিং বেল, পুরো ফল সিলিং করা, সিলিংটা দেখে নিন, ফ্যান আছে, ওখানে এসি ফিটেড আছে, টেলিভিশন আছে, এখানে এসি এবং টিভির রিমোট, এখানে একটা বড় আয়না আছে, আর এই একটা জামা কাপড় রাখার জায়গা, আর কিছু নেই। আর এ পাশে রয়েছে জাগ এবং জলের গ্লাস, আমি মিনারেল ওয়াটার বলেছি দেওয়ার জন্য। আর এই হলো ওয়াশরুম, খুবই ছোট ওয়াশরুমটা যদিও। এই হলো আপনার দেখি জল তো ঠিকঠাকই পড়ছে দেখছি। আর এই হলো কোমোড, কোমোডের শাওয়ার জেট নেই। আচ্ছা, আমার মনে হচ্ছে এটা জেট স্প্রে আছে, আমি একবার চেক করে নিচ্ছি এটা, কিন্তু আলাদা করে যে শাওয়ার জেট থাকে সেটা নেই। আর এপাশে এটা হচ্ছে শাওয়ার স্পেস এবং গিজার ফিটেড। আর এপাশে ভেতরেও একটা আছে আয়না। এই ছিল আমার 1700 টাকার রুম। এর মধ্যে কোনো মিল ইনক্লুডেড নেই। এই জলের মিনারেল ওয়াটার দিল, এটার জন্য আলাদা চার্জ করবে। একদিনের জন্য একা ঠিকই আছে, কারণ আমি তো এই দুপুরে বিকেলের দিকে যেরকম বেনারসে করেছিলাম, 3টে 3:30 নাগাদ আমি এখান থেকে বেরিয়ে যাব, সন্ধে পর্যন্ত দেখব যা যা দর্শনীয় আছে, আবার ব্যাক করে চলে আসব। আবার কালকে সকালবেলা উঠে এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমি আবার ট্রেন ধরে চলে যাব। এই তো হচ্ছে প্ল্যান। গুড মর্নিং, গুড আফটারনুন। এখন সময় সকাল বিকেল 3:30। বেরিয়ে পড়েছি আধাবেলার জন্য সাইট সিন করতে, বাট ডিসক্লেমার কিন্তু সেম থাকবে, যেটা আমি বেনারসেও বলেছিলাম, একদিনে এই এরিয়া এক্সপ্লোর করা যায় না। আমি চেষ্টা করছি আধাবেলায় যতটা পারা যায় করে। ট্যুরিস্ট প্লেস মানে হচ্ছে টুপি পরানো। এখানেও আমি যেখানে যাবো না সেখানেও জবরদস্তি, মানে একটা অটোওয়ালা সে ডেকে নিয়ে গিয়ে এটা ঘোরো ওটা ঘোরো ওটা ঘোরো, আলটিমেটলি 300-400 টাকার ফর্দ দিল। আমি বললাম যে আমি এই জায়গাটাতে নামবো, ওখানে নামিয়ে দিন। তখন অন্য অটো দেখে আমাকে উঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, সে অটো আবার সেখানে যাবে না। তো এইসব চালাকি এখন আমি ধরে ফেলেছি, তাই খুব সাবধানে, মানে চোখ কান খোলা রাখবে নাকি, না হলেই পরিয়ে দেবে টুপি। অটোওয়ালাদের ফাঁদে আর পা না দিয়ে কিছুটা রাস্তা হেঁটে এবং বাকিটুকু শেয়ারের অটোতে মাত্র 10 টাকায় আমি পৌঁছে গেলাম কৃষ্ণ জন্মভূমি। আমি যেখানে আছি ধলপিয়া, সেখান থেকে আমি হাঁটতে শুরু করলাম গুগল ম্যাপ দিয়ে, কারণ যে যা উল্টাপাল্টা বোঝে, মানে সবাই মিসগাইড করছে। এবার হলো কি, একটা সার্টেন জায়গাতে এলাম, দেখলাম এক ভদ্রলোক আসছেন গাড়ি নিয়ে, বললাম যে জন্মভূমি যাবো, যে জো মার্জি দে দেনা, নাই চাইতা মত দেনা।
আমি এসে 20 টাকার নোট দিলাম, উনি আমায় 10 টাকা ফেরত দিলেন শেয়ারিংয়ে। তো এই হচ্ছে মথুরার অবস্থা। শ্রীকৃষ্ণের জন্মভূমি, এখানে ঠকবাজে ভর্তি। সুতরাং এই জন্য বলছি চোখ কান কিন্তু খোলা রাখবেন। আপনি রিজার্ভ করলেও আপনার থেকে ওভার প্রাইস করবে, আর এমনি যেতে গেলে তো দেখতেই পাচ্ছেন। সুতরাং না, গুগল ম্যাপটাকে সঙ্গে রাখবেন সবসময়, আর পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার চেষ্টা করবেন। আমি এরপরে বৃন্দাবন যাব, যদি দ্বারকাধীশটা হয় আমি দ্বারকাধীশটা দেখে তারপরে বৃন্দাবন চলে যাব। বৃন্দাবন গিয়ে ওখানে আমি বাসে যাব, 20 টাকা করে বাস ভাড়া, এসি বাস চলে এখান থেকে 13 কিলোমিটার। তো এইভাবে বলছি পাবলিক ট্রান্সপোর্টার ম্যাক্সিমাম ইউজ করা উচিত। কৃষ্ণ জন্মভূমির এই মেইন গেটের ভেতরে কোনো মোবাইল বা ব্যাগ অ্যালাউড নয়। আমি 4টের সময় ঢুকেছিলাম কৃষ্ণ জন্মভূমিতে। কিছু জিনিস বলে রাখি, না হলে আমার মতো ভুগতে হবে। এর ভেতরে আপনি কোনো ব্যাগ নিতে পারবেন না, কোনো মোবাইল নিতে পারবেন না, শুধুমাত্র টাকার ব্যাগ নিতে পারবেন, ব্যাস। আর রাখার কাউন্টারগুলো আলাদা আলাদা, মানে যেখানে আপনি ব্যাগ রাখবেন সেখানে কিন্তু মোবাইল রাখা যায় না, মোবাইলের কাউন্টার কিন্তু সম্পূর্ণ আলাদা। আমাকে 2বার করে লাইনে দাঁড়াতে হয়েছে। ব্যাগ রাখার জন্য 10 টাকা, আর মোবাইল রাখার জন্য পার মোবাইল 2 টাকা করে নিয়েছে আমার। ভেতরে ঢুকলাম, ভেতরের পরিবেশটা কিন্তু খুব ভালো। দুটো বড় বড় মন্দির আছে, কংসের কারাগার আছে। কৃষ্ণ জন্মভূমি তো, কংসের কারাগারটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। ভালো করে ঘুরে দেখতে কিন্তু 1 ঘন্টা আপনার মিনিমাম লাগবে। মথুরাতে আজকে আমি একটাই রেখেছিলাম, দেখুন এর সামনে আছে দ্বারকাধীশ টেম্পল, কিন্তু যেতে গেলে আমার দেরি হয়ে যাবে, কারণ আমার মেন ফোকাসটা হচ্ছে বৃন্দাবনে। বৃন্দাবন আমার 2-3টে জিনিস কভার করার ইচ্ছা আছে, যেমন বাঁকে বিহারীজি মন্দির, প্রেম মন্দির এবং আপনার ইস্কন। এই 3টে জিনিস কভার করে, এবং যদি যমুনার ওখানে যাওয়া যায়, নিধিবন যদি যাও, নিধিবন আমি নট ভেরি শিওর, বাট চেষ্টা করবো যদি যাওয়া যায় তো সেটাও করে নেব। এখান থেকে এসি বাস চলে কিন্তু। আর একটা জিনিস আমি দেখলাম এখানে, আমরা দেখেছি বিভিন্ন মলে বা নর্মালি দেখেছি, দেখুন পুরুষ আর মহিলার আলাদা কী হয়, রেস্ট রুম, শৌচালয়, চেঞ্জিং রুম, এগুলো আলাদা ফর অল লজিক্যাল রিজনস। এখানে ক্লোক রুমও আলাদা, মোবাইল রাখবে ছেলেরা আলাদা, মেয়েরা আলাদা, ব্যাগ রাখবে ছেলেরা আলাদা, মেয়েরা আলাদা। এতে হচ্ছে কি, আমি জানি না এটা লজিক্যালি কতটা কারেক্ট, আমার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো। এবং এটা আমি যারা শুনলাম মথুরা বৃন্দাবনের সব জায়গাতেই নাকি একই গল্প। যাকে এখন দাঁড়িয়ে আছি পরবর্তী ডেস্টিনেশন বৃন্দাবন যাওয়ার জন্য, এসি বাস একটা জাস্ট বেরিয়ে গেল, আমি ধরতে পারলাম না, এর পরেরটাতে বেরিয়ে যাব। প্রত্যেক দিন সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত প্রতি আধ ঘন্টা অন্তর মথুরা বাসস্ট্যান্ড থেকে বৃন্দাবন পর্যন্ত এই বাস সার্ভিস চালু থাকে। কৃষ্ণ জন্মভূমি থেকে এই ব্যাটারি বাসগুলো প্রত্যেক আধ ঘন্টা অন্তর বৃন্দাবন চলে, ব্যাটারি এসি বাস, 20 টাকা করে। মানে বৃন্দাবন যাওয়ার মথুরা থেকে কিন্তু এটা বেস্ট ওয়ে, কিন্তু এটা কিন্তু যারা আপনারা একা থাকবেন বা গ্রুপে থাকবেন অফ করতে পারেন, খুব আরামদায়ক এবং খুব ইকোনমিক। মথুরা থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত এই বৃন্দাবন শহর শ্রী রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র হিসেবে সুপরিচিত। বাঁকে বিহারী মন্দির, নিধিবন, ইস্কন টেম্পল, প্রেম মন্দির সহ 5000-এরও বেশি মন্দির রয়েছে এই বৃন্দাবন শহরে। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন বাসটা, ওটাই হচ্ছে এসি বাস যেগুলোতে এলাম। আচ্ছা, এবার বৃন্দাবনে এসে প্রথমেই বলে রাখি, যারা বাস পাবেন, দেখুন বাসের ফ্রিকোয়েন্সি কিন্তু খুব ভালো নয়, আধ ঘন্টা 45 মিনিট পরপর আপনি বাস পাবেন। বাসে যারা আসতে পারবেন না তারা কিন্তু টোটোতে আসতে পারেন, টোটো চলে। টোটো ভাড়া নেবে হচ্ছে যে আপনার মোটামুটি ওই 50 টাকা পার হেড, রিজার্ভ হিসাবে চক্করে যাবেন না। বৃন্দাবনের আজকে প্রথম স্পট প্রেম মন্দির। সন্ধে হয়ে গেছে আর এখন লাইট দিয়েছে, দুর্ধর্ষ লাগছে প্রেম মন্দিরকে। রাস্তা পেরোতে হবে, পেরিয়ে দেখাচ্ছি, দেখুন। বৃন্দাবন শহরের উপকণ্ঠে 55 একর জায়গা জুড়ে তৈরি এই প্রেম মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 2012 সালের 17 ফেব্রুয়ারি। 150 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন রাধা গোবিন্দ এবং রাম সীতা। প্রেম মন্দির দর্শনের আদর্শ সময় হল যে কোনো দিন সূর্যাস্তের পর। তখন এই প্রেম মন্দির চত্বরে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তাছাড়াও পুরো মন্দিরটির লাইটিংয়ে দেখতে অসাধারণ লাগে। মন্দির কম্পাউন্ডের ভিতরে ব্যাগ নিয়ে ঢোকা অ্যালাউড নয় এবং বাইরে ব্যাগ রাখার কোনো সুব্যবস্থাও নেই, তাই সেদিন আর মন্দির কম্পাউন্ডে আমার ঢোকা হয়নি। দুর্ভাগ্যবশত এই মন্দিরের ভেতরে কোনো ব্যাগ নিয়ে যেতে পারবেন না। আমার কাছে ব্যাগ আছে, কারণ জলের বোতল আছে, আর এখানে ব্যাগ রাখার কোনো ব্যবস্থা নেই। আমি জানি না এখানকার লোকজন কী করে ঢুকছে।
মোস্ট প্রবলি যারা তো লোকাল হোটেলে থাকে তারাই হয়তো ঢুকতে পারছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আর ভয়ঙ্কর কিন্তু পকেটমারের উৎপাত আছে, এটাও একটু মাথায় রাখবেন। আর এখন সন্ধে হয়ে গেছে, দিনের বেলা হলে পরে চশমা এবং মোবাইল বানর সেনা থেকে সাবধান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। কারণ আমি চশমাও পরিনি, মোবাইলে একটু করে ব্লক করছি, আমার পকেটে ঢুকিয়ে রাখছি। প্রেম মন্দিরের পরে আমার পরের গন্তব্য হলো ইসকন মন্দির। এটা ব্যাটারি গাড়িতে যাচ্ছি, বাট হেঁটেও যাওয়া যায়, একদমই কাছে। এই জায়গাটা কিন্তু ভীষণ জমজমাট। আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডে দেখেন প্রচুর দোকানপাট পাবেন। আমার খিদে পেয়েছিল, একটু আগে চাট খেলাম প্লাস ওই লস্যি খেলাম। তো এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই এবং দামও মোটামুটি ঠিকঠাকই আছে। প্রেম মন্দির থেকে 500 মিটার দূরে অবস্থিত বৃন্দাবনের ইসকন মন্দির। অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 1975 সালের 20 এপ্রিল এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের অপর নাম শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। প্রেম মন্দিরের মতো এখানেও ছিল সেদিন প্রচণ্ড ভিড়। আর এখানকার সবথেকে বড় অসুবিধা হচ্ছে আপনাকে জুতো বাইরে খুলে যেতে হবে, কিন্তু জুতো রাখার কোনো সুব্যবস্থা নেই। একটা কথা কিন্তু না বললেই নয়, শনি আর রবিবার এখানে কিন্তু নেক্সট লেভেল ভিড় হয়। আমি আজ শনিবার এসে দেখলাম ইসকন মন্দিরে মনে হচ্ছে যেন সে দুর্গাপুজোর অষ্টমীতে যেরকম ভিড় হয় এক্স্যাক্টলি ওই রকম ভিড়। আমি কোনো রকমের আর চটি রাখার কোনো সিকিউরিটি নেই, আমি রেখে এসেছি, আমি জানি না ফিরে গিয়ে পাবো কি না। ইসকন টেম্পল থেকে বেরিয়ে সেদিন আমার পরবর্তী এবং শেষ গন্তব্য ছিল বাঁকে বিহারী মন্দির। আজকে শেষ গন্তব্য বাঁকে বিহারীজি মন্দির। এখন রাত 8টা, ভয় লাগছে পেছনে বাঁদর আবার চলে না আসে, ওই ভয়ে আমি চশমা পরিনি পর্যন্ত। এখন মোটামুটি খালি আছে, সামনে একটু হেঁটে যেতে হবে। বাঁকে বিহারী হলেন রাধা এবং মাধবের মিলিত রূপ, যিনি আগে নিধিবনে পূজিত হতেন। আগের দুই মন্দিরের মতো এই মন্দিরেও আমি দেখলাম একই সমস্যা, জুতো রাখার কোনো প্রপার জায়গা নেই যদি না আপনি পুজোর ডালা নেন। তাই সেদিন এত দেরি হয়ে গেছিল, মন্দিরে আর প্রবেশ করা হয়নি। আশেপাশে এগুলো দেখছেন, এগুলো সবই কিন্তু এখানকার প্রসাদের দোকান। যারা প্ল্যান করবেন যে পুজো দেবেন তারা কিন্তু এখানে জুতো রেখে প্রসাদ নিয়ে ঢুকতে পারে। আমি পুজো দেব না। এবার জুতো যেখানে ওপেন রাখার জায়গা ছিল সেখানে রাখতে গেলে পরে খুব মুশকিল, কারণ এক্সিট এদিকে নেই, কোথা দিয়ে আবার ঘুরে এসে আবার জুতো নিতে আসবো, অসুবিধা হয়ে যাবে। সেই জন্য আমি মন্দিরে ঢুকলাম না, বাইরে থেকে যেটুকু আপনার দেখাতে পারলাম দেখানোর চেষ্টা করলাম। কারণ দিনের বেলা আমি আসতে পারিনি, আমার প্ল্যান অন্যরকম ছিল, মানে আমার আস্তে আস্তে সন্ধে হয়েই গেছিল। আধা বেলায় মথুরা আর বৃন্দাবনের আমি এইটুকুই কভার করতে পেরেছিলাম। পুরো পরিক্রমা করতে গেলে আপনাদের কমপক্ষে 3 থেকে 4 দিন সময় লাগবে। এই পর্ব আমি এখানেই শেষ করছি। এর পরের পর্বে আপনাদের সামনে নিয়ে আসব আমার মথুরা থেকে কলকাতা ফেরার অভিজ্ঞতা নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড কিপ ট্রাভেলিং।